আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি আকাশ ভাইয়া। এখন দেখবো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা রিভিশন দিব কিভাবে, কি কি পড়ব এখন শেষ মুহূর্তে, আর কি কি করা উচিত, এক্সাম হলে কি কি করা যাবে, এবং যে কাজগুলা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলো দেখি রিভিশন দিব কিভাবে। রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, অনেকের ক্ষেত্রেই দেখা যায় একটা না শুধুমাত্র গদ্যগুলা পড়লে কিংবা পদ্যগুলা পড়লে ঠিকমতো কনসেন্ট্রেশন বা মনোযোগ ধরে রাখা যায় না। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা গদ্য পড়ো, একটা পদ্য পড়বে, অনেক মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। আবার যে পদ্যটা যে পড়তে বললাম এটাও কিন্তু অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, কারণ হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে বলবো তারপরে আবার গদ্য পড়ো, তারপরে একটা পদ্য পড়ো, তারপরে নাটক পড়ো 7 পেজ। না, আমার সাজেশন থাকবে 7 পেজ করে পড়লে তোমার আসলে মনের মধ্যে প্রেশারটা কম মনে হয়, কারণ নাটক কিংবা উপন্যাস দুইটাই কিন্তু অনেক বড় বড়। পড়ার জন্য আমার সাজেশন থাকবে তোমরা প্রথমে গদ্য পড়বা, তারপরে পদ্য, তারপরে উপন্যাসে 7 পেজ পড়ে ফেলবা, তারপরে গদ্য পড়বা একটা, পদ্য পড়বা একটা, আর নাটকে 7 পেজ পড়ে ফেলবা। তাহলে এই টিপসটা তোমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি রিপিট করবা। আমি আশা করছি এই টিপসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারপরে বলবো কি কি পড়তে হবে এখন। নাম্বার 1 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড বই রিভিশন দেওয়া, কারণ এই বোর্ড বই থেকেই দেখবা সৃজনশীল বলো আর এমসিকিউ বলো, যেটাই বলি না কেন সবগুলাই কিন্তু এই বেসিক্যালি এই বোর্ড বইয়ের উপর বেস করে আসলে তৈরি করে হয়। তাহলে সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা জানো ক এবং খ, অর্থাৎ গ ঘ কিন্তু বানায়ও লেখা যায়, কিন্তু ক খটা যদি তোমার আইডিয়া যদি ক্লিয়ার না থাকে এবং মুখস্থ যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারবা না। আর ক এবং খ একটা সৃজনশীলের ক্ষেত্রে 3 মার্ক নিশ্চিত করতে পারলে তোমরা দেখবা একটা সৃজনশীলে 8 থেকে 10 অনেক সহজেই পাওয়া যায়। তাহলে এটার জন্য আমার সাজেশন থাকবে বোর্ড বই রিভিশন কিভাবে দিবা। তাহলে একটা চ্যাপ্টার যখন পড়বা কি পড়তে হবে, প্রথমে পড়তে হবে পাঠ পরিচিতি। প্রথমে গল্পটা পড়বা না, প্রথমে কি পড়বা পাঠ পরিচিতি। পাঠ পরিচিতির মধ্যে ভালো করে পড়লে দেখবা 6 থেকে 7টা লাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 6 থেকে 7টা লাইন তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরে সৃজনশীলের জন্য লিখতে হবে, কারণ সৃজনশীলে তুমি যদি ফুল অ্যান্সার করতে চাও এবং এই বিষয়গুলো যদি ভালোভাবে ক্লিয়ার না হও, যে এই গল্পটা টোটালি আসলে কি সামারি করতেছে কিংবা কি বোঝাতে চাচ্ছে এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার সৃজনশীল অ্যান্সার করা অনেক টাফ হয়ে যাবে। এবং আমাদের এমসিকিউ যেগুলো আছে, বহু তথ্য ভিত্তিক যে এমসিকিউগুলো আছে এবং উদ্দীপক ভিত্তিক যে এমসিকিউগুলো আছে এগুলা কিন্তু ধরতে পারবে না। তাহলে পাঠ পরিচিতিটা হচ্ছে নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 2 বলবো, এখান থেকে পাঠ পরিচিতি পড়ার পর তুমি গদ্য বা পদ্য বা কবিতা এটা তুমি রিডিং পড়ে ফেলো। প্রথমে রিডিং পড়ো, তারপরে যে লাইনগুলা তোমার হাইলাইট করা আছে বা যেখানে তোমরা দেখেছো সংখ্যা কিংবা গুরুত্বপূর্ণ নাম কিংবা গুরুত্বপূর্ণ চরিত্র কিংবা গুরুত্বপূর্ণ স্থানের বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়গুলা তোমরা সেখান থেকে ভালোভাবে সেকেন্ড টাইম যখন রিভিশন দিবা তখন ভালোভাবে পড়ে ফেলবা। তাহলে প্রথমবার এমনি সাধারণভাবে রিডিং করবা, তারপর সেকেন্ড টাইম তোমাকে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা দাগানো এগুলা মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। তারপরে পড়বা শব্দার্থ বা টিকা। এই 3টা জিনিস পড়তে পারলে আমি আশা করছি তোমরা প্রত্যেকটা অধ্যায় গদ্য পদ্য উপন্যাস নাটক এগুলা কমপ্লিট করতে পারবা। আর তারপরে নাম্বার 4 বলবো কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এগুলো একটু পড়ে ফেলতে। পাঠ পরিচিতি থেকে আর একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে দেখবা কোন গল্পটা কিংবা কোন কবিতাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অথবা কোথা থেকে সংকলিত হয়েছে বা সংগ্রহিত হয়েছে। এইটা থেকে কিন্তু প্রত্যেক বছরই 1 থেকে 2টা এমসিকিউ প্রত্যেক বোর্ড থেকে চলে আসে। আবার কয়ের জন্য কিন্তু এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারছো কিনা বোর্ড বইয়ে কিভাবে রিভিশন দিবা। তারপরে এখান থেকে বোর্ড বই রিভিশন দেওয়ার পরে কাজ হলো বোর্ড বইয়ের সৃজনশীল এবং এমসিকিউ গুলা পড়ে ফেলা। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। এখান থেকে বোর্ড বইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনগুলো জানো? এগুলো হচ্ছে গিয়ে ভূতত্ত্ব ভিত্তিক এমসিকিউ গুলো এবং উদ্দীপকের উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলা তৈরি করা হয়েছে এগুলা বেশ গুরুত্বপূর্ণ। তারপরে এটা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমার টার্গেট থাকবে যে বোর্ড প্রশ্ন এমসিকিউ গুলা বা নৈর্ব্যক্তিক গুলা ভালো করে পড়ে ফেলা। তাহলে এটার জন্য বলবো 2023 2022 বোর্ড প্রশ্নগুলা অনেক ভালোভাবে পড়ে ফেলো এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে এভাবে তোমরা এমসিকিউতে অনেক সহজে ভালো করতে পারবা। এরপরে আসি সৃজনশীল প্রশ্নের জন্য কি করতে হবে। সৃজনশীল প্রশ্নের জন্য আমি বলবো প্রথমে 2023-22 এবং কোশ্চেনগুলো আসছিল সেখানকার প্রত্যেকটা সৃজনশীলের ক এবং খ গুলা মুখস্থ করে ফেলার চেষ্টা করা। তারপর গ এবং ঘ এর জন্য আমি আগেই বলেছিলাম তোমরা যে প্রত্যেকটা চ্যাপ্টার পাঠ পরিচিতি পড়েছিলা ওগুলা তোমরা যে চ্যাপ্টার কিংবা যে অধ্যায়ের কিংবা যে গদ্য বা পদ্যের তোমরা সৃজনশীল করতে যাবা সেখান থেকে তোমাকে ওই পাঠ পরিচিতিটা আগে পড়ে নিবা। পাঠ পরিচিতিটা পড়ার পরে তোমরা যখন ওই
গদ্য বা পদ্যের সৃজনশীল সলভ করবা তখন উদ্দীপক ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবা এক্স্যাক্টলি কি জানতে চাইছে। এক্স্যাক্টলি যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে কোশ্চেনটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার ভালো করে পড়ো। এটার জন্য তোমার 1 থেকে 2 মিনিট এক্সট্রা লাগুক, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি অ্যান্সার করতে চাও অবশ্যই তোমাকে কিন্তু 2 থেকে 3 মিনিট অর্থাৎ 1 থেকে 2-3 বার ভালো করে উদ্দীপকটা পড়তে হবে। কারণ ইনস্ট্যান্ট অ্যান্সার করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তুমি যদি টোটাল আইডিয়াটা মাথায় জেনারেট করতে পারো, ভালোভাবে লিখতে পারো গুছিয়ে, তাহলে কিন্তু তুমি একটা সৃজনশীল লিখতে তোমার সর্বোচ্চ 20 মিনিট লাগবে এবং অনেক তাড়াতাড়ি তুমি লিখতে পারবা। তোমার লেখার স্টাইলটাও এবং ধরনটাও এবং লেখার কোয়ালিটিও অনেক ইমপ্রুভ হবে। উদ্দীপক বোঝার চেষ্টা করবা, উদ্দীপক থেকে তারপরে গ এবং ঘতে কি চাই, বেসিক্যালি তোমাকে সামঞ্জস্যপূর্ণ কিনা বা মিল আছে কিনা অমিল আছে কিনা এগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে চাই। আর ঘয়ের ক্ষেত্রে বিশ্লেষণমূলক জিনিসপত্র চেয়ে থাকে, যেটা বিশ্লেষণ করো কিংবা বৈসাদৃশ্য কি আছে এগুলা ব্যাখ্যা করতে বলে। তাহলে এভাবে আর কি পড়ে ফেলবা। নাম্বার 4, শেষ মুহূর্তের গাইডলাইন। আমার সাজেশন থাকবে তোমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা করে এক্সাম দেওয়ার চেষ্টা করো, মক টেস্ট দেওয়ার মতো করে নিজেকে যাচাই করবা। এটা আসলে যাচাই করার জন্য এক্স্যাক্টলি না, আমি তোমাকে বলবো এমসিকিউ এবং সৃজনশীলের টাইম মেনটেন করার জন্য তোমাকে এই মক টেস্টটা দেওয়া। কারণ তুমি অনেকদিন ধরে হয়তো বা সৃজনশীলটা প্র্যাকটিস করো না বা লেখার প্র্যাকটিস করো না, কনফিডেন্স আছে, কিন্তু তোমরা জানো বাংলা প্রথম পত্রে 60টা সৃজনশীল লেখা কিন্তু অনেক টাফ। কারণ টাইমের মধ্যে ম্যানেজ না করতে পারলে কিন্তু অনেকে 3-4টা থেকে 6টা সৃজনশীল পর্যন্ত লিখতে পারে, কিন্তু 60টা সৃজনশীল কিন্তু কেউ লিখতে পারে যাদের প্র্যাকটিস নাই। তাহলে এই প্র্যাকটিসটা করার জন্য আমি বলবো প্রত্যেকদিন অ্যাটলিস্ট 2টা করে সৃজনশীল তুমি হাতে লেখার প্র্যাকটিস করো 40 মিনিটের মধ্যে। তাহলে এই 40 মিনিট 20 মিনিট করে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবা। আর এমসিকিউ যে এক সেট বললাম, যে কোনো একটা বোর্ড কোশ্চেন র্যান্ডমলি সিলেক্ট করবে, যে কোনো 23 হইতে পারে 22 হইতে পারে, এখান থেকে যে কোনো একটা বোর্ড কোশ্চেন নিবা। এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে ওই বোর্ড কোশ্চেনটা 25 থেকে 30 মিনিটের মধ্যে সলভ করার চেষ্টা করবা। আর যদি টেস্টে পারে কিংবা বইতে ফাঁকা জায়গা থাকে এরকম বৃত্ত ফিল আপ করা, তাহলে ওইটাও করতে পারো। অথবা তোমরা খাতায় লিখে 1-এর ক, 2-এর ক, 3-এর খ, 4-এর গ এরকম অ্যান্সারগুলো লিখতে পারো। তাহলে সৃজনশীলের জন্য তুমি যেটা করতে পারো, যে কোনো একটা বোর্ড আবার র্যান্ডমলি সিলেক্ট করবা, তারপরে সেখান থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করবা। কিভাবে অ্যান্সার করবা, যেরকম ধরো সকালে এক্সামটা দিতেছো, এখানে তোমরা টার্গেট থাকবে গদ্য থেকে 4টা গদ্য থেকে যে কোনো একটা সৃজনশীল তুমি অ্যান্সার করো। আবার এদিক থেকে আমি বলবো উপন্যাস কিংবা নাটক যে কোনো একটা থেকে ওখানে যে 2টা প্রশ্ন আছে ওখান থেকে একটা অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এই 2টা সৃজনশীল যখন তুমি টাইম ওয়াইজ লেখার চেষ্টা করবা তখন দেখবা হাতের লেখা অনেক ফাস্ট হয়ে গেছে। আর তোমরা জানো 100% অ্যান্সার করা মানে বাংলার ক্ষেত্রে A+ নিশ্চিত হয়ে যায়। সৃজনশীলের জন্য আরো বিস্তৃত টিপস একটু পরেই দিচ্ছি এবং এমসিকিউ এর জন্য আরো কি ট্যাকটিক্স ফলো করতে হবে এগুলোও বলছি। তারপর আমি বলবো এক্সাম হল ট্যাকটিক্স, অর্থাৎ এক্সাম হলের যাওয়ার আগে এবং পরে কি করা উচিত। তাহলে তোমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম হলে যাওয়ার চেষ্টা করবা। আর যাদের বাসা একটু দূরে, যানবাহনে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমরা 8টা কিংবা 7:30টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ো। কারণ এক্সাম হলে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে, মাথায় একটা টেনশন কাজ করবে, তখন কিন্তু পুরানো পড়াগুলা কিন্তু মনে রাখতে অনেক প্রবলেম হয়ে যায়, মাথায় একটা এক্সট্রা প্রেশার কাজ করে। এই প্রেশারটা দূর করার জন্য আমি সাজেশন দেবো যত সকালে বাসা থেকে বের হওয়া যায়, 7:30টা কিংবা 8টা, এই টাইমটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা টাইম, যে তোমরা এক্সাম হলে রিচ করতে পারবা এবং মাথায় কোনো টেনশন থাকবে না। আর যেসব এলাকায় ট্রাফিক জ্যাম অনেক বেশি তাদের ক্ষেত্রে অনেক আগে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই ভালো। তারপর যেটা বললাম, বেশি টেনশন করা যাবে না, আবার সিট খুঁজতে হবে। আমি সাজেস্ট করব আগের দিন সিট খুঁজতে যাওয়ার কোনো দরকার নাই। এক্সাম হলের দিন, যেদিন এক্সাম হবে ওই দিন গিয়ে সিট দেখবা, দরকার হয় আধা ঘন্টা আগে বের হবা। এটা তোমাকে পড়ার পরিবেশ তৈরি করে দিতে অনেক হেল্পফুল হবে। শুধু এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নাই এবং বেশি এক্সাইটেড হওয়া যাবে না, অনেক বেশি এক্সাইটেড থাকবা না কিংবা নিজেকে হাইপার করবা না, সবসময় নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবা। যেরকম ধরো তোমার প্রথম এক্সাম, তুমি তো বললাম তুমি যদি এই টিপসটা যদি ফলো করে থাকো তোমার এক্সামের ভয় অনেকাংশেই দূর হয়ে যাবে। তুমি সাবধানে প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখার পর সেই প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করবা। তারপর একটু আগেও বললাম যে টাইম মেনটেন করে লেখা, এমসিকিউর জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই, আবার সৃজনশীলের জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই। তোমরা যদি এক্সট্রা পেজ নাও এক্সাম হলে, তাহলে কিন্তু তোমরা দেখবা সুতা দিয়ে বাঁধতে হয়। সুতা দিয়ে কিভাবে খাতা বাঁধতে হয় এটা একটু বাসায় শিখে নেওয়া, প্র্যাকটিস করবা যারা জানো না, আর যারা জানো তারা তো হয়েই গেল। আর কলম, রাবার পেন্সিল, রঙিন কলম, স্কেল, শার্পনার এগুলা পর্যাপ্ত পরিমাণে নেওয়ার চেষ্টা করবা। রঙিন কলমের মধ্যে আমি সাজেস্ট করব ব্লু কলমটা ইউজ করা, বেশি রঙিন কালি ইউজ না করা। ব্লু আর ব্ল্যাক এই 2টা পেন ইউজ করলে আমার কাছে মনে হয় যে যথেষ্ট। আর মার্জিন করার ক্ষেত্রে আমি বলবো পেন্সিল ইউজ করো।
যেগুলা অবশ্যই ফলো করতে হবে, আমি নাম্বার 1 বলবো ট্রান্সপারেন্ট ফাইল নাও, অর্থাৎ স্বচ্ছ, বাইরে থেকে দেখা যায় তোমার ফাইলের মধ্যে কি কি আছে না আছে, এরকম একটা ফাইল নিতে হবে। একটু বড় ফাইল নিবা যাতে অনেক কিছু নেওয়া যায়। তারপরে অ্যাডমিট কার্ডটা অবশ্যই কেয়ারফুলি ফটোকপি এবং অ্যাডমিট কার্ড মেইন কপি এই দুইটা জিনিসের সাথে রাখবা। তারপরে রেশন কার্ডও ফটোকপি মেইন কপি দুইটা জিনিসের সাথে রাখার চেষ্টা করবা। আর পর্যাপ্ত পরিমাণ পানি নেওয়ার চেষ্টা করবা। সবসময় কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আজকের যে গাইডলাইনটা দিচ্ছি, এই গাইডলাইনটা শুধু কিন্তু বাংলা এক্সামের জন্য প্রযোজ্য নয়। এই গাইডলাইনটা যতগুলো সাবজেক্টের এক্সাম দিবা সবগুলো সাবজেক্টের জন্যই কিন্তু এই গাইডলাইনটা ফলো যদি করতে পারো, অনেক ইজিলি, কনফিডেন্টলি এবং সেফলি এক্সামগুলো অনেক ভালোভাবে দিতে পারবা। সো এই গাইডলাইনগুলো ফলো করার অবশ্যই চেষ্টা করো। এবার আসি এমসিকিউ টিপস এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। তোমরা জানো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে টোটাল 30টা এমসিকিউ আসে। তাহলে 30টা এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে গদ্য থেকে 14টা এমসিকিউ দিয়ে থাকে, পদ্য থেকে 10টা এমসিকিউ দিয়ে থাকে, নাটক থেকে 3টা এবং উপন্যাস থেকেও 3টা এমসিকিউ দিয়ে থাকে। দেখা যায় কম বেশি সকল বোর্ডের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো করে। আর তোমরা জানো এমসিকিউ এর ক্ষেত্রে নরমালি এই 4টা টাইপের এমসিকিউ চলে আসে। জ্ঞানমূলক, যেগুলো অনেক ইজি, তোমার যে জানা থাকে তুমি অনেক সহজেই এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। আর একটা হচ্ছে অনুধাবনমূলক, যেটা একটু চিন্তা করে অ্যান্সার করতে হয়, একটু কনফিউজিং। তারপর আরেকটা হচ্ছে গিয়ে নাম্বার 3 যেটা বলবো উদ্দীপক রিলেটেড। উদ্দীপক দিয়ে দিবে, এখান থেকে একটা উদ্দীপক থেকে নরমালি 2টা এমসিকিউ দিয়ে থাকে, এরকম আর কি 2 থেকে 3টে উদ্দীপক দিয়ে দেয়। আরেকটা হচ্ছে বহু তত্ত্ব ভিত্তিক, যেরকম ধরো তোমাকে কি বলবে নিচের কোনটি সঠিক, তাহলে এখানে ক হইতে পারে 1 2, খ হইতে পারে 2 ও 3, গ হইতে পারে 1 3, ঘ হইতে পারে 1 2 3। তাহলে এই কোশ্চেন দুইটা উদ্দীপক রিলেটেড এবং বহু তত্ত্ব ভিত্তিক, এই দুইটা টাইপের এমসিকিউ সলভ করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। সেই কারণে আমার সাজেশন থাকবে, তোমরা যখন জ্ঞানমূলক কোশ্চেনগুলো পড়বা, ধরো তুমি এখন এমসিকিউ কোশ্চেনটা হাতে পাইছো, এমসিকিউ কোশ্চেনটা হাতে পাওয়ার পরে তুমি সবার আগে কি করার চেষ্টা করবা, জ্ঞানমূলক কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। জ্ঞানমূলক কোশ্চেনগুলো কিভাবে বলবা, দেখবা যে যেগুলোতে বহু তত্ত্ব নাই, আবার হচ্ছে যেগুলোতে উদ্দীপক নাই, এইগুলা মানেই তো বাকিগুলো থাকে কি জ্ঞানমূলক আর অনুধাবন। তাহলে এই দুইটা জিনিস যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবা, দেখবা বাকিগুলা অনুধাবন এবং জ্ঞানমূলক এই দুইটা কিন্তু বাছাই করা তোমার জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে তুমি কি করবা, সাথে সাথে জ্ঞানমূলক গুলা যেগুলো তুমি ইনস্ট্যান্ট জানো, এগুলো সাথে সাথে গোল্লা ভরাট করে ফেলবা। পেন্সিল দিয়ে ভরাট করার দরকার নেই, একটু সাবধানে। যেরকম ধরো তুমি 1 নাম্বার এমসিকিউটা দাগাতে চাচ্ছ, তাহলে এই 1 নাম্বারে তুমি একটা আঙ্গুল রাখবা, একটা হাতের আঙ্গুল রাখবা, তারপরে ওটার কটা তুমি ফিল আপ করবা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে যখন এমসিকিউটা মার্ক করতে যায়, তখন কিন্তু যেরকম ধরো তুমি 1 নাম্বার দাগাতে চাচ্ছ, কথা তুমি 2 নাম্বারে দাগাই ফেলছো, তখন কিন্তু তুমি কিন্তু জানো যে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার কিন্তু এরকম টস দিলে কিন্তু এটা কাউন্ট হবে না। ওটা কিন্তু তুমি যদি তোমার উত্তর যদি সঠিকও হয়, তাহলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু ভুল। এমসিকিউ এর জন্য তুমি কি করবে, যেমন ধরো কথা 15 নাম্বার এমসিকিউটা তুমি মার্ক করতে যাচ্ছ, ধরো 15 আছে, 15তে আঙ্গুল রাখবা, তারপরে হচ্ছে এখানে ধরো কথা গ অপশনটা রাইট, গ অপশনটা দিয়ে মার্ক করে ফেলবা। তাহলে এভাবে কিন্তু করলে আর ভুল হবে না। একটু টাইম লাগলেও তোমার কিন্তু একটা নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্লাস পাওয়ার জন্য কিংবা পাস করার জন্য। সো তোমরা একটু এইভাবে ফলো করো। তাহলে যেটা বলতেছিলাম যে জ্ঞানমূলকের জন্য 11টা 10টা থেকে 11টা এরকম টাইপের এমসিকিউ চলে আসে। এই এমসিকিউ গুলো অনেক তাড়াতাড়ি দাগানোর চেষ্টা করবে, কারণ তুমি কোশ্চেন পড়বা আর অ্যান্সার করবা, এইগুলো অনেক সহজ আসে। অনুধাবনমূলকের ক্ষেত্রে একই জিনিস, একটু টাইম নিয়ে পড়ার চেষ্টা করবে, দেখবা 2-1টা এমসিকিউ অনুধাবনমূলক কিন্তু কঠিন দিয়ে দেয়, খুব কনফিউজিং। সো এগুলোতে বেশি টাইম নষ্ট করা যাবে না, এগুলো একটু ভালো করে পড়া, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবো। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো এখান থেকে বহু তত্ত্বভিত্তিক, এটি কিন্তু অনেক ডেঞ্জারাস একটা এমসিকিউ। এই এমসিকিউ গুলা কিন্তু অনেক মারাত্মক, কারণ এই এমসিকিউ গুলার অ্যান্সারের উপরই আসলে বাংলাতে তোমার এ প্লাস পাওয়া, বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়া কিন্তু নিশ্চিত করতেছে। তাহলে এই বহু তত্ত্বভিত্তিক এবং উদ্দীপক রিলেটেড এমসিকিউ দুইটা যদি তুমি ভালোভাবে দিতে পারো, তাহলেই কিন্তু তুমি বাংলা প্রথম পত্রে অনেক সহজে এ প্লাস পেয়ে যাবে। আর এইটা কিন্তু এক চান্সে, অর্থাৎ একবার পরেই কিন্তু অ্যান্সার করা ঠিক হবে না, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এই উদ্দীপক কিংবা বহু তথ্যভিত্তিক প্রশ্নগুলা কিন্তু পড়া দরকার। দেখবা প্রায় অ্যান্সার গুলাই কিন্তু কাছাকাছি, সব উত্তরগুলাই কাছাকাছি এবং সঠিক মনে হয়। তাহলে এই ভুল কিন্তু করা যাবে না, একটু সাবধান এবং একটু টাইম নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমি সাজেস্ট করবো জ্ঞানমূলক গুলা অ্যান্সার করার জন্য তুমি 5 মিনিট সময় নিবা, বেশি সময় নেওয়া যাবে না। অনুধাবনমূলক গুলা অ্যান্সার করার জন্য তুমি 10 মিনিট সময় নেবা, এই হলো 15 মিনিট। তারপরে বলবো উদ্দীপক রিলেটেড এবং বহুতত্ত্বভিত্তিক, এগুলা তোমাকে 2 থেকে 3 বার প্রশ্নটা কিন্তু পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তারপরে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে এটার জন্য 15 মিনিট রেখেছি, তুমি চেষ্টা করবা
10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করা, আর বাকি 3 মিনিট রাখবা, যে ভালো করে চেক করে দেখবা, একটা একটা করে দেখবা যে কোনো এমসিকিউ বাদ পড়েছে কিনা। কারণ এমসিকিউ বাদ পড়লে কিন্তু নাম্বার দেবে না। আবার ধরো কোনো একটা এমসিকিউ ভুলে দাগায় ফেললা, যেমন ধরো 6 গ এমসিকিউটা দাগায় ফেলছ, তোমার সঠিক উত্তর হচ্ছে ঘ, তাহলে তুমি যদি গ দাগায় ফেলো, গ কে ক্রস দিয়ে যদি ঘ দাগাও, তাহলে কিন্তু অ্যান্সারটা কারেক্ট হবে না। কিংবা তুমি যদি এটাও করো, দুইটাই দাগায় রাখো, এটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, এগুলো কিন্তু সব ভুলের আন্ডারে পড়ে যাবে। তুমি যদি অল্প একটু মার্ক করো, অনেক সময় কিন্তু এটাও কিন্তু ভুল হয়ে যায়, যে কোনো তুমি আংশিক দাগাইছো। তুমি চেষ্টা করবা বৃত্তগুলা কমপ্লিটলি ফিল আপ করা, যে কোনো একটা বৃত্ত যখন ফিল আপ করবা কমপ্লিটলি ফিল আপ করার, এরকম আংশিক রাখার চেষ্টা করবা না। তাহলে এই ভুলগুলা কিন্তু করা যাবে না এমসিকিউ এর ক্ষেত্রে। এই সাজেশনটা এবং এই গাইডলাইনটা সবগুলা এক্সামের জন্যই কিন্তু ফলো করার চেষ্টা করবে। আর যে বিষয়গুলা এমসিকিউ শিট বা ওএমআর শিট পাওয়ার সাথে সাথেই ফিল আপ করতে হবে, অনেক সাবধানে ফিল আপ করার চেষ্টা করবে। এটা হচ্ছে রোল, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সাবজেক্ট কোড, এই 3টা জিনিস সবার আগে ফিল আপ করে ফেলবা। তারপরে ইনভিজিলেটর সাইন বা পরিদর্শকের সাইন, এই সাইনটা অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমার খাতায় সাইন না হয়ে থাকে, তাহলে তুমি পরিদর্শকের কাছে সাইন চাবা। তারপরে যেটা বলবো, অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ কিংবা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তাই তুমি চেষ্টা করবা এরকম অ্যানালগ ওয়াচ বা এরকম কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করার। তাহলে এটার সাহায্যে তুমি কি করতে পারবা, টাইম মেনটেনটা অনেক সুন্দরভাবে করতে পারবে। তুমি যদি এই টাইম ম্যানেজমেন্টটা একবার ভালোভাবে বুঝে যাও, সবগুলা পরীক্ষায় কিন্তু ভালো দিতে পারবা, শুধুমাত্র এই ওয়াচের কারণে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক্সট্রা টেন্সড হওয়া যাবে না, কোশ্চেনটা সাবধানে পড়তে হবে। কারণ তোমরা যদি একটু অসতর্ক থাকো, তাহলে দেখবা যখন তুমি কোশ্চেন পড়তেছ, আন্দাজে কিন্তু এগুলো দাগাই দিতেছে। উদ্দীপক রিলেটেড কোশ্চেনগুলো, বহু তথ্যভিত্তিক কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আন্দাজে দাগাইলে চলবে না। একটু ঠান্ডা মাথায় একটু বারবার পড়বা, কারণ তোমার তো সম্পূর্ণ বই পড়াই আছে, রিভিশন দেওয়াই আছে, আর যেগুলো পড়তে বললাম এগুলো তো পড়বাই। এই 2 দিনে পড়ে ফেললে দেখবা এগুলা তুমি পারবা ইনশাল্লাহ। সো এভাবে একটু আশা রাখো। আর এই 2টা টাইপের এমসিকিউর জন্য একটু টাইম রাখতে হবে, আর জ্ঞানমূলক এমসিকিউর জন্য অনেক তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলার চেষ্টা করো। আবার উল্টা পাল্টা দাগালে কিন্তু চলবে না। আর এখানে যেটা বলবো, যখন তুমি কোশ্চেনটা পেয়ে যাবা, কোশ্চেন পাওয়ার পরে তুমি সেট কোডটা ভালোভাবে ফিল আপ করবা। সেট কোড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেট কোড যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ খাতাটাই বাতিল। এইখান থেকে এই 1 থেকে 5-এর মধ্যে প্রত্যেকটা জিনিসই যদি না থাকে, তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে, এই খাতাটা গ্রহণযোগ্য হবে না। তাহলে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এই সাবজেক্ট কোড, সেট নাম্বার এবং পরিদর্শকের সাইন আছে কিনা বা স্বাক্ষর আছে কিনা, এটা তুমি ভালো করে দেখে নেবা। আর একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা যদি কমপ্লিট না করে, তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে। এখান থেকে এই টিক দেওয়া, এই 6টা কারণে তোমার পরীক্ষার খাতা বাতিল হয়ে যেতে পারে। আর একটা কমন কারণ, পরীক্ষার অসৎ উপায় অবলম্বন করলে তোমার খাতা এক্সপেল বা বাতিল হয়ে যায়। আর এই 6টা জিনিস যদি তুমি ফলো না করো এবং ফিল আপ না করো, তাহলেও কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে, অর্থাৎ তোমার এই খাতাটা দেখা হবে না পরীক্ষা হলে। তোমাকে একটা হাজিরা খাতা বা উপস্থিতির খাতা দেওয়া হবে বা শীট দেওয়া হবে, যেখানে তোমার নাম এবং রোল নাম্বারের সাথে তোমার খাতার নাম্বার এবং স্বাক্ষর কিন্তু অবশ্যই করতে হবে। তুমি খাতার মধ্যে দেখবে একটা সিরিয়াল লেখা আছে ওএমআর শিটের উপরে ডানে কিংবা বামে, সেখান থেকে তোমার খাতার নাম্বারটা অবশ্যই লিখতে হবে এবং সেখানে তোমার নাম এবং রোল দেখে স্বাক্ষর করে ফেলবা। তাহলে এই 6টা কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে মাঝে মধ্যে তো সবারই টেনশনে ভুল হয়ে যায়। তাহলে ভুল হয়ে গেলে কি করবা? টেনশন নেওয়ার কোনোই কারণ নাই। তুমি কি করবা, তোমার হলের পরিদর্শকের কাছে তুমি জিজ্ঞাসা করবা, স্যার ভুল হয়েছে, এটার জন্য কি করতে হবে। তো আমি তোমাকে আগের থেকে একটা আইডিয়া দিয়ে দেই কি করতে হবে। এখন ধরো অনেক টেনশনের কারণে তোমার পরীক্ষায় খাতায় কোনোভাবে ভুল হয়েছে, ওএমআর শিট হোক বা সৃজনশীলের খাতা হোক, তাহলে তুমি কি করবা, সাধারণত পরিদর্শক বা হলের গার্ডে যিনি থাকবেন তাকে তুমি জিজ্ঞাসা করবা কি করতে হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই স্যাররা যে পরামর্শ বা আইডিয়া দেন, এটা হচ্ছে গিয়ে তোমাকে যেরকম তুমি কথায় কথায় 53241023, এটা হচ্ছে তোমার রোল। এই রোলের ক্ষেত্রে তুমি দেখো, তুমি দাগাতে দাগাতে কথার কথা 3 হওয়ার কথা এখানে, কিন্তু তুমি দাগাই ফেলছো 2-এর ঘরে। তাহলে এরকম ক্ষেত্রে তোমার কাজ হবে, তুমি নাম্বার 3টা দাগাবা। আর এখানে কাটাকাটি করার কোনো দরকার নাই, এখানে কাটা দেওয়ার কোনোই দরকার নাই, ঠিক আছে? যেরকম আছে এরকমই রেখে দিবা। তাহলে তোমার টার্গেট হবে, যদি তুমি এভাবে ভুল দাগায় ফেলো, তাহলে যেটা সঠিক ওই ঘরটাও ফিল আপ করে ফেলবা এবং এখানে তোমার রোলটা সঠিকভাবে লেখার চেষ্টা করবা। সবচাইতে মেইন টার্গেট হচ্ছে কি এখানকার রোলগুলা সঠিকভাবে লেখা, বৃত্তগুলা ফিল আপ করা। যদি ভুল হয়ে যায় তাহলে সঠিকটা
ফিল আপ করে ফেলা। তাহলে এরকম ভাবে ভুল যাতে না হয় এগুলো একটু খেয়াল করবা, যথাসম্ভব সতর্ক রাখার চেষ্টা করবা। প্রথমে পরিদর্শকের কাছে জিজ্ঞাসা করবা, তারপরে এই আইডিটা ফলো করবা। দেখবা টিচার বেশিরভাগ ম্যাক্সিমাম টিচারগুলো এবং বোর্ডের নির্দেশনা হলো এটা সঠিক রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেক্টর ওগুলার ক্ষেত্রে এভাবে ফিল আপ করতে হয়। যদি ভুল হয়ে যায় সঠিকটা ফিল আপ করতে হয় এবং ভুলটাতে কাটা দেওয়ার কোনো দরকার নাই। এবার আসি তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সৃজনশীল বা সিকিউ, কমপ্লিট অ্যান্সার করা। তোমরা এই জিনিসটাতে সবাই বরাবরই ভুল করে থাকো। তাহলে আমার গাইডলাইন থাকবে, তুমি যদি এই বিষয়গুলা, যদি এই টিপসগুলা এবং এই টাইম ম্যানেজমেন্টটা যদি ফলো করতে পারো, প্রত্যেকটা সাবজেক্টে ইনশাল্লাহ তুমি এ প্লাস এবং পাস অনেক সহজেই নিশ্চিত করতে পারবা। এই গাইডলাইনটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং প্রত্যেকটি বিভাগের জন্য এবং প্রত্যেক ভার্সনের জন্য প্রযোজ্য। তোমরা চাইলে এই গাইডলাইনটা ফলো করতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে। প্রত্যেকটা পরীক্ষার আগে এই টিপসটা যদি ফলো করো, আশা করছি অনেক কনফিডেন্টলি, অনেক সেফলি, অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারবা। সৃজনশীল লেখার গাইডলাইনের ক্ষেত্রে প্রথমে বলবো উদ্দীপক কিংবা আমাদের পোস্টে যেটা দেওয়া থাকবে, এই উদ্দীপকটা 2 থেকে 3 বার ভালো করে পড়া। 2 থেকে 3 বার পড়ার পরে দেখবা ওই সৃজনশীলের ক এবং খ 1 এবং 2 নাম্বার কোশ্চেনটা তুমি পারো কিনা, যেটার জন্য 3 মার্কস। এইটা যদি পারো তবেই ওই সৃজনশীলটা কিন্তু অ্যান্সার করবা, তাছাড়া কিন্তু ওই সৃজনশীলটা অ্যান্সার করো না। যখন তুমি দেখবা ক আর খ পারো, তারপরে তুমি কি দেখবা গ এবং ঘতে কি চাইছে, এক্স্যাক্টলি কি চাইছে, তুমি এই আইডিয়াটা নিয়ে নিবা। এই আইডিয়াটা নেওয়ার জন্য তুমি 1 থেকে 2 মিনিট ব্যয় করো, কিন্তু তুমি আইডিয়াটা নিয়ে ফেলো যে কি কি লিখতে হবে, মাথায় আইডিয়া নাও। কিন্তু অনেক সময় কি হয়, অনেকে উদ্দীপক না পড়ে কিন্তু অ্যান্সার করা শুরু করে দেয়। ক খ পারলো, গ ঘ কিন্তু ঠিক মতো লিখতে পারে না। আর গ ঘ না লিখতে পারলে তোমার কিন্তু একটা সৃজনশীল 6 থেকে 7 মার্কের বেশি পাবা না। 6 থেকে 7 মার্কের বেশি না পাইলে দেখবা তোমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আমি বলবো তোমরা এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করতে পারো। আর সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে এই 3টা টিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু প্রত্যেকটা সাবজেক্টে সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবা। তাহলে ক এর জন্য আমি বলবো 1 মিনিটের বেশি সময় নিও না, কারণ 1 লাইনের মধ্যে অ্যান্সার শেষ করার চেষ্টা করবা। খ এর জন্য 3 মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা, যেখানে তোমার 2টা প্যারা দিতে হবে। 2টা প্যারার মধ্যে তুমি চেষ্টা করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশটা উপস্থাপন করতে। গয়ের ক্ষেত্রে 7 মিনিটের বেশি নিবা না এবং ঘয়ের ক্ষেত্রে 9 মিনিট। এই টোটাল 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবা। তোমার কাছে যদি এভাবে টাইমটা ফলো করতে প্রবলেম হয়, তাহলে অ্যাটলিস্ট তুমি 20 মিনিট টাইম ধরে একটা সৃজনশীল কমপ্লিট করার চেষ্টা করবে। এটা না করলে কিন্তু তুমি বাংলায় কিংবা অন্য যে কোনো সাবজেক্টে ফুল অ্যান্সার করতে পারবে না। আর ফুল অ্যান্সার না করতে পারা মানে তোমার এরকম লিখিত সাবজেক্টগুলার এ প্লাস পাওয়া মিস হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস ইনশিওর করার জন্য এবং পাস নিশ্চিত করার জন্য ফুল অ্যান্সার করার বিকল্প কোনো কিছুই নেই। তাহলে গয়ের জন্য 3টা প্যারা দিয়ে লিখবা, যেখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক থাকবে। আর ঘয়ের জন্য 9 মিনিট সময় নেবা, যেখানে 4টা প্যারায় উপস্থাপন করার চেষ্টা করবা, যেটাতে জ্ঞানমূলক অংশ থাকবে, অনুধাবনমূলক অংশ থাকবে, প্রয়োগমূলক অংশ থাকবে এবং উচ্চতার দক্ষতামূলক অংশ থাকবে। তাহলে এভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। এখন আসি সৃজনশীলটা লিখবা কিভাবে। তোমরা হয়তো বা ভাবতেছো ভাইয়া এগুলো কি বলতেছেন, এগুলো তো আমরা আগেও করে আসছি, কিন্তু একটু ব্যতিক্রম জায়গা। এইখানে যদি তোমার লেখাটা একটু গুছানো না হয়, তাহলে কিন্তু স্যাররা মার্কস দিতে চায় না। তুমি একটু চেষ্টা করবে এভাবে একটু হাতের লেখাটা একটু গুছাই নিতে, এবং এভাবে যদি তুমি উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু নাম্বার, অনেক ভালো নাম্বার পাবে আশা করতেছি। ধরো তুমি 1 নাম্বার সৃজনশীলটা অ্যান্সার করতেছো, তাহলে তুমি কি করবে, 1-এর ক নং প্রশ্নের উত্তর লিখবা, তারপরে ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করবে। তাহলে এই টিপসটা ফলো করলে তুমি কিন্তু সবগুলো সৃজনশীল অনেক সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে এবার আসি সিকিউ টাইম ম্যানেজমেন্ট, যেটার জন্য আমি এখানে যে গাইডলাইনটা পেলাম, এইটাই আসলে এখানে সাময়িক আকারে বলে দিয়েছি। তাহলে এ প্লাস পাওয়ার জন্য পূর্ব শর্ত কি ছিল, যে 7টা সৃজনশীল কিন্তু অ্যান্সার করতে হবে। যারা ফার্স্ট করতে চাও তারা কিন্তু এই 7টা সৃজনশীল অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ দেখবা গ ঘ কিন্তু বানায় লেখা যায়, আর ক খটা একটু মুখস্থ করে ফেললেই হয়। আগেই সাজেশন দিয়েছি ক খ কোনগুলা মুখস্থ করতে হবে। তারপরে তুমি সৃজনশীল চাইলে কম পেজ লেখো। পেজ কত পেজ লিখলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সম্পূর্ণ অ্যান্সার করছো কিনা, সবগুলা গুছাই লিখতে পারছো কিনা, এইটা আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ক খ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, গ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করো, আবার ঘ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করো, যদি তোমার হাতের লেখা স্লো হয়ে থাকে। আর যারা ফাস্ট লিখতে পারো তারাও চেষ্টা করবা বেশি না লেখার, কারণ দেখবে অনেকের ক্ষেত্রে একটা সৃজনশীল লিখতে, বোর্ড পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় একটা সৃজনশীল লিখতে প্রথম 1 থেকে 2টা সৃজনশীল লেখে 30 মিনিট সময় করে, অর্থাৎ 1 ঘন্টা দিয়ে 2টা সৃজনশীল লেখে, পরে সৃজনশীলটা দেখা যায় 6 এবং 7 নম্বর সৃজনশীলটা লিখতে যে 10-15 মিনিটের বেশি পায় না, যার কারণে ওই সৃজনশীল 2টা খারাপ হয়ে যায়, 4 থেকে 6 মার্কসের বেশি দেয় না, যার কারণে বাংলায় কিন্তু এ প্লাস মিস। এই ধরাটা খাওয়া যাবে না, এই টাইপের ভুল কিন্তু করা যাবে না। এই ধরনের ভুল থেকে বাঁচতে হলে
এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তাহলে কি বলবো, 20 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। এখন যখনই দেখবা তোমার ঘড়িতে 20 মিনিট বেজে গেছে, 20 মিনিট হয়ে গেছে, তখন তোমাকে কি করতে হবে, 20 মিনিট হয়ে যাওয়ার পর পরে তুমি চেষ্টা করবা কি শেষে ফিনিশিং 2 থেকে 3 লাইন লিখে ফেলার, যে কি কি হইতে পারে। এই 2 থেকে 3 লাইন লিখে সৃজনশীলের ঘর নাম্বারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবা যত দ্রুত সম্ভব। তাহলে কিন্তু কি হবে, অন্য সৃজনশীলের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবা না। আগে বললাম সৃজনশীলের জন্য, উদ্দীপকের জন্য 2 থেকে 3 বার পড়ো, এটার জন্য 1 থেকে 2 মিনিট কিন্তু অবশ্যই সময় দিবা, কারণ এখানে এক্সট্রা টাইম রেখেছে সবকিছু মিলে। আর এদিক থেকে যেটা বলবো, একটু ফাঁকা ফাঁকা করে স্পষ্ট করে লিখবা এবং পরিষ্কার করে লিখবা। হাতের লেখা যেরকমই হোক না কেন, তুমি পরিষ্কার এবং স্পষ্ট করে লেখার চেষ্টা করবা, কাটাকাটি করবা না। তারপরে 1 পেজে 10 থেকে 12 লাইনে বেশি লেখা উচিত না, মানে বেশি হিজিবিজি হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে ছোট হাতের লেখা তাদের ব্যতিক্রম। আর মার্জিন 1 ইঞ্চি করে রাখবা, যেরকম ধরে এই সাইডেও 1 ইঞ্চি করবা, এই সাইডেও 1 ইঞ্চি করবা, অথবা 1 স্কেল করে মার্জিন করলেই হবে। আর মার্জিন করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করার চেষ্টা করবা। তাহলে এই টিপসগুলো ফলো করলে আশা করছি সবগুলা সাবজেক্টের জন্য গাইডলাইনটা কভার হয়ে গেল। এই হলো এসএসসি পরীক্ষা উপলক্ষে তোমাদেরকে বাংলা সহ অন্যান্য সকল সাবজেক্টের কিভাবে সৃজনশীল এবং এমসিকিউ অ্যান্সার করবা এটার জন্য কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম আজকে। আমার এই ভিডিওটা তোমার কোনো হেল্প হয়েছে কিনা এবং তুমি কোনো ভালো ইনফরমেশন পেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও এটাও আমাকে কমেন্ট করে জানাও। আমরা এখন একটা সৃজনশীল নমুনা দেখি, একটা সৃজনশীল কিভাবে লেখা উচিত। নর্মালি একটা সৃজনশীলের 4 পেজে বেশি লেখা উচিত না। এই বিষয়গুলো তুমি একটু ভালো করে খেয়াল করো, যে একটা সৃজনশীলের ক এর ক্ষেত্রে 1 পারার মধ্যে লেখার চেষ্টা করবা, খ এর ক্ষেত্রে 2 পারার মধ্যে লেখার চেষ্টা করবা, এবং গটাও 3 পারার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবা, এবং ঘটাও 4 পারার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবা। এবার যদি টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারো তাহলে তোমার এই ক্লাস ঠেকায় কে। আশা করছি তুমি যদি একটু গুছিয়ে এবং চিন্তা ভাবনা করে প্রি প্ল্যান করে এবং উদ্দীপক বুঝে সবকিছু কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে রিভিশন দিতে পারো, পরবর্তীতে কোন বিষয়ে গাইডলাইন চাচ্ছ আমাকে জানাও। আমার এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ ভেরি মাচ।